তো বাচ্চা লোক আমরা তাহলে শুরু করছি কি ইলেকট্রোস্ট্যাটিক শুরু করছি। ক্লাস 12 এর প্রথম সেমিস্টারের ফার্স্ট টপিক আমরা শুরু করছি ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। এখানে কি করা হয় আসলে এখানটা আমরা কি পড়ি, শুরুতে পড়বো তো তড়িৎ আধান আর তড়িৎ ক্ষেত্র নিয়ে পড়বো। এর মধ্যে এগুলো থাকে, তড়িৎ আধান সম্বন্ধে পড়বো, আধান মানে চার্জ, চার্জ সম্বন্ধে পড়বো, ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে পড়বো, ইলেকট্রিক পোটেনশিয়াল সম্বন্ধে পড়বো। এখানটা বলছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ হয় ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব। এর দুটো ভাগ হয়, এর দুটো পার্ট, দুটো ভাগ, স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স আর হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স বা চল তড়িৎ বলতে পারো। এটা কি বলতে পারো? চল তড়িৎ। স্থির তড়িতে কি হয়, যখন চার্জটা রেস্টে থাকে, চার্জগুলো রেস্টে থাকে। ইলেকট্রোডাইনামিক্স মানে যখন চার্জ মোশনে থাকে। আমরা পড়তে হবে এটা, তো আমাদের পড়তে হবে এখন আমাদের আজকের টপিক না, আমাদের প্রথম টপিক, প্রথম চ্যাপ্টার স্থির তড়িৎ। যখন চার্জটা রেস্টে আছে সেটা নিয়ে পড়বো আমরা। এখানে কি কি পড়বো? তড়িৎ আধান সম্পর্কে পড়বো, তার ধর্ম পড়বো, প্রপার্টিজ পড়বো, তড়িৎ ক্ষেত্র পড়বো, তড়িৎ বিভব পড়বো, গস ল পড়বো, ক্যাপাসিটর পড়বো। যখন চার্জ ইন মোশন থাকবে, চার্জ ইন মোশন বা ইলেকট্রোডাইনামিক্সে কি কি পড়বো, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা সম্বন্ধে পড়বো আমরা, ম্যাগনেটিজম পড়বো, তড়িৎ চুম্বকত্ব, ইএমআই পড়বো, অল্টারনেট কারেন্ট পড়বো। প্রথম হচ্ছে চার্জ। চার্জ কি দেখো দেখি, এখানে করছি আমি চার্জ। চার্জ কি? বলছে তড়িৎ আধান হলো মৌলের, বলছে তড়িৎ আধান হলো ভরের মতো কোন পদার্থের প্রাথমিক ধর্ম বা স্বকীয় ধর্ম। চার্জ কি? চার্জ কি বললাম আমি তোমাদের? চার্জ বা তড়িৎ আধান হলো বস্তুর ভর, বস্তুর ভর যেমন একটা ধর্ম হয়, বস্তুর ভরের মতো মৌলের বা পদার্থের একটি স্বকীয় ধর্ম বা প্রাথমিক ধর্ম বলা হচ্ছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল প্রপার্টিজ বলা হয়। কি বলা হয়? ফান্ডামেন্টাল প্রপার্টিজ বা ইনস্ট্রিনসিক প্রপার্টিজ। আর মুখ ভেঙে যাচ্ছে আমার। বলছে চার্জ কি? চার্জ হলো ইন্ট্রিনসিক প্রপার্টিজ অফ ম্যাটার, বা বলবো চার্জ হলো বা তড়িৎ আধান হলো ভরের মতো পদার্থের একটা স্বকীয় ধর্ম বা মৌলিক ধর্ম বা ইনস্ট্রিনসিক প্রপার্টিজ বলা হয়। ইনস্ট্রিনসিক প্রপার্টি কার মতো? ভরের মতো। আধানকে প্রকাশ করি আমরা কিউ দ্বারা। কিউ দ্বারা এসআই একক হয় কি? কুলম্ব। সিজিস ইউনিট হয় ইউএসইউ। রাশি কি? এটা স্কেলার রাশি। আধান সবসময় হয় স্কেলার রাশি। বলছে চার্জ দুই প্রকার হয়। চার্জ দুই প্রকার বা তড়িৎ আধান দুই প্রকার জানো তোমরা? তড়িৎ আধান দুই প্রকার, পরপর করবে এগুলো তুমি। তড়িৎ আধান দুই প্রকার। আধান কি ভালো করে মনে রাখো তোমরা। আধান কি আবার বলছি তোমাদের জন্য আমি। আধান কি আজকের ফার্স্ট ক্লাস, বেসিক লেকচার হবে, খুবই সহজ লেকচার হবে। আধান কি? তড়িৎ আধান হলো ভরের মতো পদার্থের একটা স্বকীয় ধর্ম বা সহজাত ধর্ম, বা ইংলিশে বলা হয় ইনস্ট্রিনসিক প্রপার্টিজ অফ ম্যাটার। আধান কি? কিউ দ্বারা প্রকাশ করি আমরা। এসআই কুলম্ব যা লিখলাম। আধান দুই প্রকার, যা লিখলাম তুলে ফেলো, বাচ্চাদের জিনিস এগুলো। আমি তোমাদের একটু আগে বলছিলাম তড়িৎ আধান হলো ভরের মতো পদার্থের স্বকীয় ধর্ম বা সহজাত ধর্ম বা মৌলিক ধর্ম বলছিলাম। তাহলে দেখি আমরা ভর আর আধানের মধ্যে কি পার্থক্য আছে। ভর আর আধান, দেখো আধান দুটো হয়, প্লাস আধানও হয়, মাইনাস আধানও হয়। আধান দুটো হয় না? চার্জ দুটো হয়, প্লাস চার্জ আর নেগেটিভ চার্জ, মানে ক্যাটায়ন আর অ্যানায়ন হয়। আর ভরের ক্ষেত্রে শুধুমাত্র প্লাস হয়, নেগেটিভ হয় না। বুঝতে পেরেছ? বলছে বস্তুর ভর পরিবর্তন হতে পারে। বলেছিলাম মনে আছে? বস্তুর ভর পরিবর্তন হতে পারে। বস্তুর ভর সমান রেস্ট মাস বাই √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। যখন এর মানে দাঁড়ায় আমরা যখন গতিশীল থাকি তখন আমাদের ভর কি হয়? বেড়ে যায়। আমাদের ভর বেড়ে যায়। ঠিক আছে, কারণ এই ভি মানটা কি হবে? সি এর থেকে কম হয়। সি মানে কি? এখানে আলোর বেগ। সি মানে এখানটায় আলোর বেগ, আর ভি মানে এখানটায় আমরা যে বেগে গতিশীল আছি, আমরা তো আর আলোর বেগের সমান করে গতিবেগ থাকে না। সমান আমরা কি 2 মিটার 10 মিটার পার সেকেন্ড বেগে যাই, এরকম বেগে গতিশীল থাকি। কিছু হলেও আমাদের ওজন, আমাদের কি বাড়ে? ভর বাড়ে যখন আমরা গতিশীল হয়। বুঝতে পেরেছ? মানে ভর বেগের উপর নির্ভর করে। বস্তুর ভর বেগের উপর নির্ভর করে।
মনে করো একটা বস্তু, একটা বস্তুর বেগ কত, মনে করো 5 মিটার পার সেকেন্ড। এখানে বস্তু এটা কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই মানটা নিচে বেশি মান, এটা উপরের কম মান, এটা এতটা অনেকটাই কম, তার জন্য এটা প্রায় বলা হচ্ছে কি এটা নিচের মানটা বেশি, তার জন্য সি স্কয়ার। নিচের মানটা কম হয়ে যাবে, আলটিমেট নিচের মানটা টোটাল মানটা কি হয়ে যাবে, নিচের এই মানটা কম হয়ে যাবে। কম হলে এটা মানটা কি ওজনটা ভরটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, ভর বেড়ে যাবে। তাহলে ভর বলবো বেগের উপর নির্ভর করে, কিন্তু আধান বস্তুর ভর, আধান কখনো এর উপর নির্ভর করে না, বেগের উপর নির্ভর করে না। তড়িৎ আধান বেগের উপর নির্ভর করে না। বুঝে গেছে? লেখো এবার লেখো তোমরা, লেখো দেখি, একটা সূত্র আছে তোমাদের, আধানের কোয়ান্টাইজেশন বা আধানের সংরক্ষণ নীতি, আধানের নিত্যতা সূত্র। দেখো এবার হেডিং করো তোমরা, আধানের নিত্যতা সূত্র। কিছু বৈশিষ্ট্য করছি এবার, আধানের কিছু বৈশিষ্ট্য করছি আমরা। আধানের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র কি বলছে, আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আধান শুধুমাত্র প্রবাহিত হতে পারে বা ট্রান্সফার হতে পারে। বা এটাকে তুমি তোমাদের ফিজিক্সের ভাষায় বললে কেমন হবে লিখতে হবে, বলছে কোনো বিচ্ছিন্ন সংস্থার বা কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। মানে এখান থেকে একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করেছি, দেখো একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে মনে করো একটা বস্তু সংস্থা, আইসোলেটেড সিস্টেম, এটা কি বিচ্ছিন্ন বস্তু সংস্থা বা আইসোলেটেড সিস্টেম এটা বলা হয়। আইসোলেটেড সিস্টেম মানে বস্তু সংস্থা, এর মধ্যে তিনটে চার্জ আছে এরকম। হ্যাঁ, এরকম মনে করো 1 কুলম্ব, 3 কুলম্ব, 2 কুলম্ব। হ্যাঁ, দেখে আমি এটা বস্তু সংস্থা, বদ্ধ আইসোলেটেড, হ্যাঁ বিচ্ছিন্ন। এখানে আমি নাড়ালাম, দেখো এখানে আমি ভালো করে নাড়ালাম, ঝাঁকানোর পর কি হলো, এরকম মনে করো আধানটা এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবার কেমন ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এখানটায় 2 কুলম্ব হয়ে গেছে। আমি আন্দাজে বলছি এগুলো, 2 কুলম্ব, 4 কুলম্ব, এটা কত বলছি, এখানে কত হবে, ঠিক আছে? প্রশ্ন এরকম আসতে পারে এখান থেকে। কি বলছি বুঝতে পারছো? বলছি একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের মোট আধান কি থাকবে, সর্বদা কি হবে, ধ্রুবক হবে। এখানে তিনটি আধান আছে, ভাবো 1 কুলম্বের আধান, 3 কুলম্বের আধান আর 2 কুলম্বের আধান। এটাকে ভালো করে আমি করলাম, ঝাঁকড়ালাম বা নাড়িয়ে নিলাম, দেখা গেলো আধানগুলোর ডিস্ট্রিবিউশন এরকম হয়ে গেছে, 2 কুলম্ব, 4 কুলম্ব। তাহলে এখানে কত হবে, বলছে এখানে যা মোট চার্জ আছে, মানে এখানে মনে করো এই পারে Q1 প্লাস Q2 প্লাস Q3 যা হবে, এই তিনটে যোগফল যা হবে, এদেরও তিনটে যোগফল Q1 ড্যাশ দিলাম নাম করো। হ্যাঁ, এটা Q2 ড্যাশ দিলাম, এটা কি দিলাম Q3 ড্যাশ। তিনটে যোগ করলে কত হচ্ছে এখানটা 6। হ্যাঁ 6 কুলম্ব। এখানে দুটো যোগ করলে হবে, Q3 তো নেই, এটাও কত 6 কুলম্ব। আরে আনজাতে বলেছি বলে 0 কুলম্ব আছে, বুঝতে পারছিস? তাহলে Q3 ড্যাশের মান কত পেলাম, 0 কুলম্ব। এটা আনজাতে দিয়েছি তোমাদের, আমি বুঝতে পারছো কি বলছি, আন্দাজে দিয়েছি, আন্দাজে। তাহলে আধানের কনজারভেশন অফ চার্জ কি বুঝতে পেরেছো, যে একটা বিচ্ছিন্ন বস্তু সংস্থার বা আইসোলেটেড সিস্টেমের মোট চার্জ কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। একটা আইসোলেটেড সিস্টেমের মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। আধানের 2 নম্বর প্রপার্টিজ পড়ছি আমরা এখন, আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ এনার্জি চার্জ। মানে বলছে ইন্টারেস্টিং জিনিস, বলছে আধানকে সর্বদা একটা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়। সহজ ভাষায় বলি তোমাদের বোঝানোর জন্য, আধানকে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়। আধানকে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়, তার বেশি বা কম পাওয়া যায় না। আধানকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, আধানকে সর্বদা একটা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়। চার্জ অলওয়েজ এক্সিস্ট ইন ফিক্সড অ্যামাউন্ট। কি বললাম আমি, চার্জ অলওয়েজ এক্সিস্ট ইন ফিক্সড অ্যামাউন্ট, মানে আধানকে সর্বদা একটা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়।
মানে ভাবো তুমি দোকানে গেলে, তুমি দোকানে গিয়ে বললে একটা পেন দাও, একটা পেন দাও বলো তো নাকি, না হাফ পেন দাও, মানে পেন আমরা দোকানে পাবো কেমন পাবো, একটা পেতে পারি, দুটো পেতে পারি, একের সরল গুণিতক পাবো। ন্যূনতম একটা দোকানে গিয়ে তুমি পেন চাইলে কটা চাইবে, ন্যূনতম কটা চাইবে, একটা, ন্যূনতম একটা, নাহলে দুটো, মানে একের সরল গুণিতক পাবে তুমি। ন্যূনতম পাবো কত, আর পেন দোকানে গিয়ে আমি একটাই পাবো তো, হাফ পাবো। তাহলে পেন একটা, পেনের একটা পেনও কি এখানটায় কোয়ান্টাইজড, পেন এখানে কোয়ান্টাইজড বা কোয়ান্টাইজ বলা হচ্ছে, কি বলা হচ্ছে কোয়ান্টাইজড বা কি বলা কোয়ান্টায়ন বলা হচ্ছে। আধানকে সর্বদা একটা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়, তাহলে এখানটায় তার বেশি বা তার কম পাওয়া যাবে না, কি বলছি বুঝতে, তার থেকে কম পাওয়া যাবে না, অ্যাকচুয়ালি ধরো তার থেকে কম পাওয়া যাবে না। একটা তো মনে রাখবে তোমরা, ভালো পয়েন্ট লেখো এবার। আবার বলছি দেখ ভালো করে শোনো, পেনকে আমরা দোকানে গেলে কি বলি, ন্যূনতম কটা পেতে পারি, একটা পেতে পারি পেন, হ্যাঁ ন্যূনতম পেন আমরা পেতে পারি দোকানে গিয়ে একটা পেন পেতে পারি, না হলে দুটো, তিনটে, চারটে, তুমি যটা নিতে পারো, মানে একের সরল গুণিতক আকারে পাবো আমরা, ঠিক আছে। মানে এখানেও আধানকে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়। মাথায় রাখবে সব থেকে ছোট আধান যেটা আমরা পাই, স্বাধীন সব থেকে ছোট আধান যেটা স্বাধীনভাবে থাকে, যাকে আমরা পেতে পারি, সেটা হচ্ছে একটা ইলেকট্রন। কি বলছি, সবচেয়ে যদি বলে তাহলে আমরা আধানের মধ্যে সবথেকে কম কোনটা পাবো, পেন যদি কিনি একটা কিনবো, যদি আধানের ভাবি বা চার্জের কথা ভাবি, চার্জ সব থেকে কম কতটা চার্জ পাবো, একটা ইলেকট্রন যতটা চার্জ সেটাই পাবো। তারপর কত পাবো, দুটো ইলেকট্রনের চার্জ, তিনটে ইলেকট্রন চার্জ, হাফ ইলেকট্রনের চার্জ পাবো না কখনো। কি বলছি বুঝতে পেরেছো, ভালো জিনিস দেখো এটা বলছি, আমরা চার্জ পেন সব থেকে কত কটা পেতে পারি, একটা পেতে পারি পেন, নাহলে তারপর নাহলে সব থেকে কম পেতে পারি একটা। তাহলে চার্জ সব থেকে কম কত কটা পাবো, কত পাবো, চার্জ বা আধান সব থেকে কত কম পাবো আমরা, একটা, মানে ইলেকট্রন পাবো, একটা ইলেকট্রন যত চার্জ সেটা আমরা পাই। সব থেকে ক্ষুদ্রতম যে তড়িৎ আধান স্বাধীনভাবে থাকে বা আমরা তাকে পেতে পারি, সেটা কি একটা ইলেকট্রনের আধান চার্জ। এই জন্য একটা ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, তাই না। মানে এই তড়িৎটা আমরা পেতে পারি, সর্বনিম্ন পেতে পারি, এরপর যা পাবো এর দ্বিগুণ পাবো, এর 3 গুণ পাবো, এর 4 গুণ পাবো, এর 5 গুণ পাবো। এই জন্য এই ইলেকট্রনকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল চার্জ, প্রাথমিক বা মৌলিক চার্জ বলা হচ্ছে, কে বলা হচ্ছে। এই জন্য ইলেকট্রনের যে চার্জ তাকে বলা হচ্ছে, একটা ইলেকট্রনের যে চার্জ তাকে বলা হচ্ছে মৌলিক চার্জ, মৌলিক আধান বা ফান্ডামেন্টাল চার্জ, বা কিবা ইংরেজি বলা হয় ফান্ডামেন্টাল চার্জ। ফান্ডামেন্টাল বোঝা যাচ্ছে তো, কি বললাম আমি আরেকবার বলছি। কোয়ান্টায়ন মানে কি, আধানের কোয়ান্টায়ন মানে কি, বলছে আমরা আধানকে একটা নির্দিষ্ট পরিমাণে পেতে পারি, একটা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়, একটা আধানকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে পেতে পারি বা পাওয়া যায়, আধানকে সর্বদা একটা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়। বলছে একটা আধানকে সব থেকে কত পরিমাণে আমরা পেতে পারি, আধানের সব থেকে মান কত কম বা সব থেকে ক্ষুদ্রতম কত তড়িৎ আধান আমরা পেতে পারি, বা ভালো ভাষায় বললে সব থেকে ক্ষুদ্রতম কত তড়িৎ আধান স্বাধীনভাবে থাকতে পারে, কত থাকতে পারে, ইলেকট্রন, একটা ইলেকট্রনের আধানকে আমরা স্বাধীনভাবে পাই। এই জন্য এই একটা ইলেকট্রনের আধানকে বলা হচ্ছে মৌলিক আধান বা ফান্ডামেন্টাল চার্জ। মূল সূত্রটা কি, তোমার মূল সূত্র যেটা তোমাদের বইতে যেটা লেখা আছে, কি লেখা আছে বইতে যেটা লেখা আছে, যে আধানকে সর্বদা পূর্ণ সংখ্যা, আধানকে সর্বদা মৌলিক আধানের পূর্ণ সংখ্যা সরল অনুপাতে পাওয়া যায়। কার ফান্ডামেন্টাল চার্জের সরল গণিত পূর্ণ সংখ্যার সরল অনুপাতে পাওয়া যায়। হচ্ছে আধানকে সর্বদা, তাহলে আধান সম্পর্কে আসলে ক্লিয়ার হচ্ছে, আধানটা কি,
আধান হচ্ছে আসলে কিছু না, ইলেকট্রন। চার্জ আসলে কিছু না, ইলেকট্রন। কোন বস্তুর মধ্যে প্লাস চার্জ আছে মানে কি তার মধ্যে ইলেকট্রন নেই, একটা ইলেকট্রন কম, সরি নেই না, একটা ইলেকট্রন কম আছে। একটা প্লাস আছে একটা বস্তুর মধ্যে, তার মধ্যে একটা ইলেকট্রন কম আছে। কোন কারো বস্তুর মধ্যে একটা মাইনাস আছে, মাইনাস আধান আছে, তার মধ্যে ইলেকট্রন বেশি আছে। ইলেকট্রনই আসল। একটা মনে করো একটা পদার্থকে বস্তুকে আমি মাইনাস তড়িৎ করবো, কি করবো, তাকে আমি ইলেকট্রন দিয়ে দেবো, একটা ইলেকট্রন দিয়ে দেবো, দুটো ইলেকট্রন দেবো, তিনটে ইলেকট্রন দেবো, হাফ ইলেকট্রন দিতে পারবো না। একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, চারটে ইলেকট্রন দিতে পারবো। একটা 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 বস্তুকে আমি প্লাস চার্জ করবো, একটা ইলেকট্রন বের করে দেবো বা দুটো ইলেকট্রন বের করে দেবো। মানে আমরা চার্জ চার্জ কেমন পেতে পারি, একটা ইলেকট্রন পেতে পারি, তাই তো, দুটো ইলেকট্রন পেতে পারি, তিনটে ইলেকট্রন পেতে পারি, চারটে ইলেকট্রন পেতে পারি, বা উল্টো হতে পারে মাইনাস একটা ইলেকট্রন, মানে মাইনাস করছি আর কি, দুটো ইলেকট্রন বের করতে পারি, হ্যাঁ বের করতে পারি, তিনটে ইলেকট্রন বের করতে পারি মাইনাস দিয়ে সামনে, চারটে ইলেকট্রন বের করতে পারি। মানে আধানের মান সর্বদা হবে, দেখো আধানের মান কিউ, আধান তো কিউ, আধানের মান সবসময় হবে এন ইন্টু ইলেকট্রনের আধান, ইলেকট্রনের চার্জ, এন ইন্টু ই, হয়ে যাচ্ছে। আধান মনে রাখো, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জি, সরি কোয়ান্টাইজেশন অফ চার্জ। প্লাস মাইনাস আর কি, এখানে প্লাস মাইনাস দাও কোনো সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই প্লাস মাইনাস দেখালাম তো, প্লাস করছি মানে দিচ্ছি, মনে করো এটা প্লাস করছি মানে ইলেকট্রন দিচ্ছি, মাইনাস করছি মানে ইলেকট্রন নিয়ে নিচ্ছি। মানে কিউ সমান হবে প্লাস মাইনাস এন ই। এন মানে এখানটা কি বলতো সংখ্যা, 1 2 3 4 এগুলো পূর্ণ সংখ্যা, 1 2 না প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকম বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। সব থেকে ক্ষুদ্রতম যে তড়িৎ আধান স্বাধীনভাবে থাকতে পারে বা আমরা পেতে পারি, সেটা হলো কি একটা ইলেকট্রনের আধান। একটা ইলেকট্রনের আধান কত, -1.6 × 10⁻19 কুলম্ব। এই ইলেকট্রনের আধানটাকেই বলা হচ্ছে কি মৌলিক আধান বা প্রাথমিক আধান বা ফান্ডামেন্টাল চার্জ। তাহলে আধানের কোয়ান্টায়নের মূল সূত্রটা কি বলা হচ্ছে, আধানের কোয়ান্টায়নের মূল সূত্র বলছে আধানকে সর্বদা মৌলিক বা প্রাথমিক আধানের পূর্ণ সংখ্যার সরল অনুপাতে পাওয়া যায়। এরকম পূর্ণ সংখ্যা হবে। এখান থেকে একটা প্রশ্ন দিল, আচ্ছা এটা তুলে ফেলো তারপর দিচ্ছি প্রশ্নটা। কোন বস্তুকে কি 8 × 10⁻18 কুলম্ব তড়িৎ আধান দেওয়া যেতে পারে? কি করে করব, কিউ সমান কি জানি আমরা, এন ইন্টু ই তো, হ্যাঁ এখানে কিউ দেওয়া আছে, কিউ কত 8 × 10⁻−80 কুলম্ব, হ্যাঁ সমান এন ইন্টু ই কত, আধান কত 1.6 × 10⁻−19, স্যার মাইনাস দাওনি কেন, মাইনাস দিতে হবে না, মানটা লিখতে হবে আমাকে, -19 কুলম্ব, এর কুলম্ব, ঠিক আছে। তাহলে এনের দেখতে হবে এনের মান পূর্ণ সংখ্যা আসছে কিনা, তাহলে হবে কি করে, এনের মান পূর্ণ সংখ্যা 2 3 4 5 তাহলে দিতে পারবো আমরা। এন সমান কত হবে 8 × 10⁻−18 বাই 1.6 × 10⁻−19, উপরে উঠলে এন সমান উপরে উঠলে কত হবে, এটা কেটে যাবে তো, এটা উল্টে কেটে গিয়ে উপরে আরো 10 উঠে যাবে, তাই না, উপরে আরো 10 উঠে যাবে, মানে 80/16 না, 80/16 তো, 80/16 না 1.6, 80/1.6, তাহলে পয়েন্ট উঠিয়ে দাও, কিন্তু 10 করো, 16 5 80 50 কত, তাহলে এটা কি ইন্টিজার তো নাকি, ইন্টিজার তো, এটা পূর্ণ সংখ্যা তো, এটা তো, এটা যাবে, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা যদি হতো 50.2 হতো, 50.5, এদের মান এসছে মনে করো 50.5, 50.2, 50.7, তাহলে দেওয়া যেত না, পূর্ণ সংখ্যা হতে হবে, এন এর মানটা হতে হবে পূর্ণ সংখ্যা। বস্তুকে তড়িৎগ্রস্ত করার পদ্ধতি, তিনটে পদ্ধতি আছে তোমাদের শেখাচ্ছি, দেখো একটা কি চার্জিং বাই কন্ডাকশন, দুটো একটা তড়িৎগ্রস্ত বস্তু আছে, দেখো বোঝার চেষ্টা করো, মানে এর মধ্যে প্লাস তড়িৎ মাইনাস তড়িৎ আছে, কি আছে এর মধ্যে, ধনাত্মক তড়িৎ পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু, এটা কি নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু। নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু মানে কি আছে এর মধ্যে, বেশি কি আছে, ইলেকট্রন বেশি আছে, এক্সেস অফ ইলেকট্রন আছে এর মধ্যে, কি আছে এক্সেস অফ ইলেকট্রন বলতে পারে, হ্যাঁ ইলেকট্রনের পরিমাণ বেশি। এর সামনে একটা নিউট্রাল বস্তু নিয়ে এলাম, আমি কি নিলাম
নিউটন বস্তু কি করলাম, আটা নিউটন বস্তু আছে, এর মধ্যে তড়িৎ নেই, নিস্তড়িৎ। এটা কি? এটা হচ্ছে নিস্তড়িৎ বস্তু। দুটোকে কি করে দাও, সংস্পর্শ করে দাও, সংস্পর্শে নিয়ে চলে আসো। কি করো, দুটোকে সংস্পর্শে, কন্ট্যাক্টে নিয়ে চলে আসছো দুটোকে। তাহলে এর মধ্যে যে মাইনাস আধানগুলো ছিল, এর মধ্যে কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে? কেমন ট্রান্সফার হবে? এবার চারটে যদি থাকে, এখানে দুটো চলে আসবে, হাওয়া হয়ে যাবে। মানে তারপর দুটোকে যদি আলাদা করে দাও, এর মধ্যে মনে করো চারটে ছিল টোটাল, এর মধ্যে চারটে ছিল, একে দুটো দিয়ে দিল, এই দুটো হয়ে যায়। যদি সেভ আর যদি সেভ এদের মধ্যে যদি এদের যদি উপাদান একই হয়, এদের আকার যদি একই হয়, তাহলে তাহলে এইটা হচ্ছে, দেখো এটা এটা এর মধ্যে কি ছিল, নেগেটিভ তড়িৎ বেশি ছিল, মানে ইলেকট্রন বেশি ছিল, এটা নিস্তড়িৎ ছিল। আমি এবার কি করলাম, নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর সঙ্গে এই নিস্তড়িৎ বস্তুটা কন্ট্যাক্ট করে দিলাম। দেখা যাবে এর মধ্যে থেকে কিছু মাইনাস, কারণ এর মধ্যে মাইনাস বেশি, ইলেকট্রন এই পাশে চলে আসবে তোমার দুটোতে। তখন এটাও হয়ে গেল কত, নেগেটিভ তার চার্জ, এটা হয়ে গেল নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, দুটোই নেগেটিভ চার্জ হয়ে গেছে কিন্তু এখানটায়। এটা তো নেগেটিভ চার্জ ছিল আগে থেকে, এটাও করে দিল। একটা নেগেটিভ চার্জের সাথে বা পজিটিভ চার্জও করতে পারে, কোনো সমস্যা নেই, পজিটিভ চার্জ দিয়ে করতে পারে যদি এর মধ্যে পজিটিভ চার্জ থাকে। ঠিক আছে? যদি মনে করো এবার, যদি মনে করো এখানে একটা অঙ্ক দিল এরকম, বললো একটা প্রশ্ন, মনে করো মধ্যে, মনে করো এর মধ্যে কিউ আধান আছে, কি আছে, কিউ চার্জ আছে, কিউ চার্জ আছে, আর একই রকম দেখতে, একই রকম উপাদান, দুটো বস্তু একই রকম দেখতে, একই উপাদান দিয়ে তৈরি। একটা বস্তুর মধ্যে তড়িৎ আছে কিউ, একটা নিস্তড়িৎ, দুটোকে আমি কন্ট্যাক্ট করে দিলাম, কি হবে, এখানে তড়িৎ চলে আসবে, কিছু তড়িৎ, এতে হবে কত, কিউ বাই টু, একদম পারফেক্ট বলেছো, এতে হবে কিউ বাই টু, বেশি হবে, এতে হবে কিউ বাই টু। কেন? যদি দুটো বস্তুর উপাদান আর আকার একই হয়, ম্যাটেরিয়াল একই হতে হবে, উপাদানও একই হতে হবে, সাইজও একই হতে হবে, তবেই এর মধ্যে হাওয়া হয়ে যাবে। বুঝা যাচ্ছে? তড়িৎ আবেশ পদ্ধতি, তড়িৎ আবেশ, ইন্ডাকশন বলা হয়, কি ইন্ডাকশন বইতে দেখবে তোমাদের লেখা আছে, বা আবেশ, তড়িৎ আবেশ। কি করা হয় এখানে বাচ্চালো, দেখো ভালো করে। মনে করো একটা একটা এখানে আর কন্ট্যাক্ট হবে না, এখানে আর কন্ট্যাক্ট হবে না, এখানে মনে করো এর মধ্যে মাইনাস তড়িৎ আছে, কি আছে বাচ্চালো, মাইনাস তড়িৎ আছে এর মধ্যে, মানে এর মধ্যে এক্সেস অফ ইলেকট্রন আছে এর মধ্যে, মানে মাইনাস তড়িৎ। এবার কি করো, এখানে একটা এ নিয়ে আসো, নিস্তড়িৎ, এটা কি উইদাউট কন্ট্যাক্ট হয়, উইদাউট কন্ট্যাক্ট, এটা বুঝতে পেরেছো? এটা একটা আছে নেগেটিভ চার্জ, এটা আছে নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু, এটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু, মানে এর মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, বেশি ইলেকট্রন আছে। এটাকে একটা নিস্তড়িৎ বস্তু, এর পাশে নিয়ে এলাম। ঠিক আছে? পাশে নিয়ে আসলে কি হবে, পাশে নিয়ে আসলে কি হবে, এর মধ্যে যে এ কি করবে, এর দেখো একটা বস্তুর মধ্যে প্লাসও থাকে মাইনাসও থাকে, কি করবে, মাইনাস থাকবে তো, এই যে যেহেতু মাইনাস আছে এর মধ্যে থাকা যে মাইনাস গুলোকে এ বিকর্ষণ করে দূরে পাঠিয়ে দেবে, শত্রুতাইদের সঙ্গে। কি বলছি আমি, কি বলছি বুঝতে পারছিস তো? এর মধ্যে যে মাইনাস গুলো আছে, এই মাইনাস মানে বিকর্ষণ করবে তো দূরে পাঠিয়ে দেবে এরকম, আর কাছে হয়ে যাবে কোনগুলো, প্লাস আধানগুলো প্লাসে চলে আসবে, এখানে চলে আসবে, কাছাকাছি হয়ে যাবে এর, মানে কাছের প্রান্তে হবে বিপরীত আধান সৃষ্টি হবে, দূরের প্রান্তে হবে বিপরীত সমআধান, সমতড়িৎ। যদি এখানে এর সঙ্গে আরেকটা দেখো, এর সঙ্গে যদি আমি আরেকটা ইয়ে যোগ করে দিই, কন্ডাক্টর দিয়ে চলে আসি, পরিবাহী, কি এটা, কন্ডাক্টর বা পরিবাহী, কন্ডাক্টর যদি নিয়ে আসি, কি হবে বলতো, হ্যাঁ, ইলেকট্রন গুলো এখানে চলে আসবে, এই ইলেকট্রন গুলো এখান থেকে শিফট হয়ে এখানে চলে আসবে। কেন? ইলেকট্রন প্রভাব হবে, তড়িৎ প্রভাব হবে তো, হ্যাঁ, এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসবে। কন্ডাক্টর তো, এটা আলো কেন জ্বলবে, তার দিলেও জ্বলতো, আলো লাইট থাকলে জ্বলতো। এর মধ্যে কি বলছি বুঝতে পারছো, এর মধ্যে পালিয়ে আসবে, তখন এদেরকে আলাদা করে দাও, তখন এটা পুরোটা হয়ে গেল কত, প্লাস হয়ে গেল, এটা পুরোটা হয়ে গেল কি, মাইনাস হয়ে গেল। এখানে আগে থেকে কি ছিল, মাইনাস ছিল। দেখো দুটো বস্তুকে আমি তড়িৎগ্রস্ত করে দিলাম, এই তড়িৎগ্রস্ত বস্তুর সাহায্যে দুটো নিস্তড়িৎ বস্তুকে আমরা তড়িৎগ্রস্ত করে দিলাম। ধরো একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু আছে, তার কিছু দূরে সামনে কাছাকাছি একটা বস্তু রাখলাম আমি, নিস্তড়িৎ বস্তু, এর মধ্যে যে মাইনাস আধানগুলো আছে সে কি করবে,
এর মধ্যে এই বস্তুর মধ্যে থাকা মাইনাস আধানগুলোকে দূরের দিকে পাঠিয়ে দেবে, আর প্লাস আধানগুলো কাছাকাছি থাকবে। এরপর এর সঙ্গে আর একটা কন্ডাক্টর সংযোগ নিয়ে আসো, সংযোগ করে দাও, তাহলে এই ইলেকট্রন গুলো এর মধ্যে চলে আসবে। তখন এটা হয়ে গেল কত, এই বস্তুটা হয়ে গেল প্লাস আধান, এই বস্তুটা হয়ে গেল মাইনাস আধান। দুটোকে যদি আবার সেপারেট করে দিই আমি, সেপারেট, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে না পোলারাইজেশন বলা হয়। একে কি বলা হয়? একে পোলারাইজ হচ্ছে, এখানটায় পোলারাইজেশন বলা হয়। একে এই ঘটনাকে বলা হয় পোলারাইজেশন, পোলারাইজ হচ্ছে এখানটায়। হ্যাঁ, ইনসুলেটর, ইনসুলেটর মানে বোঝো অন্তরক পদার্থ, যারা তড়িৎ পরিবহন করতে পারে না তাদের ক্ষেত্রে এটা হয়। কি বলছি বুঝতে পারছো তোমরা? চার্জিং বাই ফ্রিকশন কাদের ক্ষেত্রে হয়? এটা ইনসুলেটর ক্ষেত্রে হয়, বা অন্তরক পদার্থ, অন্তরক পদার্থের ক্ষেত্রে হয়। মনে করো দুটো পদার্থ আছে, এরকম দুটো পদার্থ আছে, কি করে আমি ঘষছি এখানটায়, দুটো পদার্থ কি করছি, রাব করছি, দুটো পদার্থ কি করছি আমি এখানটা রাবিং করছি। রাব করলে কি হবে, মানে এতে সব তো ইলেকট্রন আছে এখানটায়, এখানে ইলেকট্রন আছে তো, এখানে তো সব ইলেকট্রন আছে না? নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। পরের পদে বলতে যেই রাব করা শুরু হবে এর মধ্যে থার্মাল এনার্জি উৎপন্ন হবে। থার্মাল এনার্জি মানে কি? তাপ শক্তি, থার্মাল এনার্জি সৃষ্টি হবে। ঠিক আছে, থার্মাল এনার্জি কি গরম হবে এখানটায়, তখন এদের যে বাইরের কক্ষে থাকা ইলেকট্রন গুলো, এখানে ভিতরে তো পরমাণু আছে, তাদের বাইরের কক্ষে থাকা ইলেকট্রন গুলো থার্মাল এনার্জি পেয়ে আয়োনাইজেশন শক্তি পাবে। কি পাবে? আয়োনাইজেশন শক্তি বলেছো টেনে না, কেমিস্ট্রিতে বলেছো, তোমার 11এও আছে। আয়োনাইজেশন শক্তি পাবে। আয়োনাইজেশন শক্তি কি করে? ইলেকট্রনের বাইরের কক্ষে ইলেকট্রনকে বের করতে সাহায্য করে। আয়োনাইজেশন শক্তি কি করে? বাইরের কক্ষে ইলেকট্রনকে বের করতে সাহায্য করে। যেই আমি এখানটায় দুটো বস্তুকে ঘর্ষণ করছি, রাব করছি, থার্মাল এনার্জি উৎপন্ন করছে। সেই থার্মাল এনার্জি কি হচ্ছে? আয়োনাইজেশন এনার্জি দিচ্ছে। সেই এনার্জি দেওয়ার জন্য, আয়োনাইজেশন এনার্জি দেওয়ার জন্য ইলেকট্রন গুলো বেরোতে শুরু করছে। এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। এবারে এখানে কোথা থেকে কোথায় যাবে সেটা নির্ভর করে দুটো বস্তুর উপর। কোন দুটো বস্তুর উপর ঘষছি আমি, কোন দুটো বস্তুর উপর ঘষছি? তোমার একটা তড়িৎ শ্রেণী ছিল তোমাদের, তাই না? ঘষার ফলে মনে করো এখানটায়, মনে করো এখানটা হয়ে গেল, একটাতে হয়ে গেল মনে করো মাইনাস হয়ে গেল, আটাতে হয়ে গেল প্লাস। মানে এখান থেকে ইলেকট্রন এখানে এসছে, মানে কি এখানে মাইনাস হচ্ছে, মানে এটা মাইনাস হচ্ছে, মানে কি এখান থেকে এটা আসছে। এখানে কি হচ্ছে? ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রনে তো ভর আছে রে বাবু, ভালো বোঝার চেষ্টা করো। যদি এখানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন এখান থেকে এদিকে থেকে এদিকে যাচ্ছে। আসলে চার্জ মানে কি? একটা প্লাস চার্জ মানে কি? ইলেকট্রন কম, ইলেকট্রন বের করে দিচ্ছি। ইলেকট্রন বের করছে মানে কি? তার ভর কমে যাচ্ছে, তো ইলেকট্রনের কিছুটা ভর আছে, তো এনার্জি মানে এখানে। তাহলে আবার ইলেকট্রন গ্রহণ করছে মানে কি? মাইনাস চার্জ করবো আমি তাকে, তাহলে কি দিতে হবে? একটা ইলেকট্রন দিতে হবে। ইলেকট্রন দেওয়া মানে কি? ইলেকট্রন একটা ভর আছে। কত ভর? ইলেকট্রনের ভর কত? মাস অফ ইলেকট্রন কত? 9.1 × 10⁻³ কেজি না? কিছু তো ভর আছে। তাহলে এখানটায় ইলেকট্রন চার্জ ট্রান্সফার মানে মাসও ট্রান্সফার হচ্ছে। এখানটায় কি হচ্ছে? ভরও ট্রান্সফার হচ্ছে। মাস, মাস মানে কি? ভর। চার্জ ট্রান্সফার, ট্রান্সফার মানে বুঝতে পারছো কি বলছি আমি? একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, চার্জ বা ট্রান্সফার অফ চার্জ লিখতে পারো। ট্রান্সফার অফ চার্জ সমান ট্রান্সফার অফ মাস। কেন? ইলেকট্রন তো ভর আছে, ইলেকট্রন তো ভর আছে। একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, এই বস্তু থেকে এই বস্তুতে ইলেকট্রন আসছে, বা এই বস্তু থেকে এখানে দেখে দাও, এখান থেকে ইলেকট্রন এখানে এসেছিল, ইলেকট্রন যাচ্ছে মানে মাসও চার্জ, মাসও বাড়ছে। অ্যাকচুয়ালি মাস কমে যায়, কিন্তু কিছু হলে মাস কমে, কিন্তু তাই না? এটা মাস বাড়ে, কিন্তু এর কিন্তু মাস বাড়ে। যার মধ্যে ইলেকট্রন আছে তার কিন্তু মাস বাড়বে, যাতে যেখান থেকে ইলেকট্রন যাচ্ছে তার কিন্তু মাস কমবে, স্বাভাবিক তো এগুলো। পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন। একটা পরিবাহী পৃষ্ঠে আধান কিভাবে বন্টিত হয়, সরিয়ে একটা পরিবাহী পৃষ্ঠে কিভাবে আধান থাকে বলতে চাইছি আমি। এই চ্যাপ্টারটা কি আমাদের এখন টপিক কি? পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন। মানে একটা পরিবাহীকে তুমি যদি চার্জ দাও বা আধান দ্বারা আহিত করো, একটা পরিবাহীকে যদি তোমরা
কোনো আধান দ্বারা আহিত করো, সেই আধানগুলো পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। কি বলছি বুঝতে পেরেছো? আমাদের টপিকের নাম কি? পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন। পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন। একটা পরিবাহীকে যদি আমরা চার্জ দ্বারা আহিত করি বা আধান দ্বারা আহিত করি, তার পৃষ্ঠে আধান কিভাবে বন্টিত হয়? কিভাবে হয়? সেই আধানগুলো পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। তবে বলা হচ্ছে পরিবাহীর পৃষ্ঠে আধানগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকে না। পরিবাহীর পৃষ্ঠে যে আধানগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকে না। বলছে পরিবাহীর যে অংশের বক্রতা বেশি, সেই অংশে আধান তত বেশি হবে। পরিবাহীর যে অংশে যত বক্রতা বেশি হবে, পরিবাহীর যে অংশের বক্রতা যত বেশি হবে, সেই অংশেই আধান বেশি জমা হবে। যেমন দেখো, যদি এরকম একটা গোলক যদি হয়, একটা পরিবাহী যদি গোলক হয়, তাহলে তার সর্বত্র বেশি আধান জমা হবে, তার সেই পৃষ্ঠে বেশি জমা হবে আধান, বাইরের পৃষ্ঠে। যদি এরকম হয়, এখানে একটু বক্রতায় হওয়ার চেষ্টা করছে, দেখো এই জায়গাটা, দেখো দেখ এই জায়গাটা একটু বক্রতা হওয়ার চেষ্টা করছে না, তার জন্য এখানে একটু বেশি আধান আছে। দেখো এই জায়গাগুলো একটু বক্রতা নেওয়ার চেষ্টা করছে, তার জন্য এখানে বেশি আধান আছে, এখানে বেশি আধান আছে, তার জন্য এখানে বেশি আধান আছে। বলছে এই সংক্রান্ত আরেকটা টপিক থাকে, এই সংক্রান্ত আরেকটা টপিক থাকে কি? আধানের তলমাত্রিক ঘনত্ব। বলছে কোন পরিবাহী পৃষ্ঠের একক ক্ষেত্রফলে যত পরিমাণ আধান থাকে তাকে বলা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। কোন পরিবাহীর পৃষ্ঠে, বাইরের পৃষ্ঠে, কোন আহিত পরিবাহী অবশ্যই হতে হবে, কোন আহিত পরিবাহীর বাইরের পৃষ্ঠে যত পরিমাণ একক ক্ষেত্রফলে যত পরিমাণ আধান থাকে তাকে বলা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেনসিটি অফ চার্জ। কি মানে? সিগমা সমান কিউ বাই এ, আধান বাই ক্ষেত্রফল। যদি পরিবাহীটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক হয়, ভাবলাম একটা পরিবাহীটা কি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই আর 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার লিখে দিলাম। এখান থেকে একক বের করেছি। তলমাত্রিক ঘনত্বের, আধানের তলমাত্রিক ঘনত্বের এসে একক কি? সেমি পার মিটার স্কয়ার, সরি সেমি না, কুলম পার মিটার স্কয়ার, আর স্ট্যাট কুলম পার সেমি স্কয়ার। দুটো অঙ্ক করবো, জাস্ট দুটো অঙ্ক করবো, তারপর আমরা বয়েলের সূত্র ঢুকবো, সরি কুলমের সূত্র ঢুকবো। বলছি, অবশ্যই বলছি। আমাদের প্রথম এই কনসেপ্টের, আমাদের এই যে কনসেপ্ট শেখালাম, সেই কনসেপ্ট থেকে অঙ্ক দেখো একটা। বলছি তোমাদের বইয়ের অঙ্ক, একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ, একটা ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 2 সেমি, আচ্ছা, তাকে এত স্ট্যাট কুলম আধান দেওয়া হলো। গোলকটির ভেতরে ও বাইরের পৃষ্ঠে, ভেতরের ও বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? ভেতরের ও বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব। হ্যাঁ, বাইরের ভিতরের পৃষ্ঠে তো আধান থাকে না, বাইরের ভিতরের পৃষ্ঠে আধান থাকে। আধান যখন দেওয়া হচ্ছে একটা পরিবাহীকে, গোলক, ফাঁপা পরিবাহী গোলককে আধান দিচ্ছি, সেই আধানটা কোথায় জমা হয় বলেছি তোমাদের? বাইরের পৃষ্ঠে। তাহলে ভিতরের পৃষ্ঠে থাকবে না তো, তাহলে ভিতরের পৃষ্ঠে আধান হয় না। ফাঁপা গোলকের, ফাঁপা লিখে নিতে পারো, এটা গোলকের বাইরের পৃষ্ঠে, সরি বাইরের পৃষ্ঠে না, ভিতরের পৃষ্ঠে না, গোলকের ভিতরের পৃষ্ঠে আধান জমা হয় না বা থাকে না। তাই ফাঁপা গোলকটির ভিতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, ভিতরের পৃষ্ঠে সিগমার মান, সিগমা রাইট করছি আমি, সিগমা এর মান 0, 0 না 0, কিন্তু বাইরের পৃষ্ঠে এটা তো ভাবে বাইরের পৃষ্ঠে আধান দেওয়া হয়েছে, এটা সিজিএসে করো, সব একই একক আছে, তাই না? সূত্র কি? আধানের তলমাত্রিক ঘনত্ব সমান কি? সিগমা সমান কিউ বাই এ, কিউ বাই এ। তো এখানে গোলক, তো এটা গোলক, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? কত আধান দিয়েছি এখানটা আমি? 62.8 আধান দিয়েছি, স্ট্যাট কুলম আধান দিয়েছি, তাই না? বাই এর ক্ষেত্রফল সূত্র কত? 4 পাই আর স্কয়ার, আর মানে কত এখানটায়? 2 স্কয়ার। 62.8 4 4 16 পাই, তাই না? ডাইরেক্ট বসিয়ে দে, কাটার করতে হবে না।
1.25 এটা হচ্ছে 1.25 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার। ঠিক আছে, সহজ অঙ্কটা। 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টা জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? দেখুন অ্যাকচুয়ালি অনুপাত, তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? ধরো একটি জলবিন্দুর আধানের পরিমাণ সমান কিউ। তাহলে এই সময় জলবিন্দুর তলমাত্রিক ঘনত্ব বের করো। এই জলবিন্দু তলমাত্রিক ঘনত্ব বের করতে হবে আগে প্রথমে। জলবিন্দুটা একটা জলবিন্দু, তাহলে জলবিন্দুর তলমাত্রিক ঘনত্ব কত হবে? জলবিন্দু তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 সমান কিউ বাই 4 পাই। বড়টার ব্যাসার্ধ চাইতো আমার, বড় যেটা উৎপন্ন হবে বড় জলবিন্দুর ব্যাসার্ধ ধরে নাও আর তাহলে বড় জলবিন্দুর আয়তন কত হবে? 4 পাই আর কিউব। হ্যাঁ, 4 পাই আর কিউব সমান এই 27টা জলবিন্দু মিলে তো একটা বড় জলবিন্দু হয়েছে নাকি? তাহলে 27 ইন্টু 4/3 পাই আর কিউব করে দাও। এটা আর কিউব রেখে দাও, হ্যাঁ আর কিউব রেখে দাও। তারপরে এখানে কি হচ্ছে দেখো, আর কিউব রেখে দিলাম তো, পাই কেটে দিলাম, সব উড়িয়ে দিলাম আমি। তাহলে কি পেলাম আমরা এখানটায়? আর কিউব সমান 27 আর কিউব, তাই তো? তাহলে আর সমান কত হবে? 3R। মানে ছোট যে জলবিন্দুটা ছিল তার ব্যাসার্ধের 3 গুণ। যে বড় যে জলবিন্দু তৈরি হয়েছে 27টা জলবিন্দু মিলিয়ে যে বড় জলবিন্দু তৈরি করা হয়েছে তার ব্যাসার্ধ কি হবে? জলবিন্দুগুলো ব্যাসার্ধের 3 গুণ। এবার বেরিয়ে যাবে। এবার সিগমা 2 বের করো বড় জলবিন্দুর ক্ষেত্রে। বড় জলবিন্দুর ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব সিগমাকে লিখিয়ে দিচ্ছি, ও সিগমা 2 তাহলে কি হবে? 27 কিউ হবে। একটা জলবিন্দুর আধান ছিল কত? কিউ। তাহলে 27টা জলবিন্দুর আধান কত হবে? 27 কিউ বাই এটা কত হবে? 4 পাই আর স্কয়ার মানে 3R স্কয়ার। রেখে দাও এবার, রেখে দাও এবার করে দাও 1 সিগমা 1 ইস টু সিগমা 2 করে দাও। কত হবে? সব কেটে ফেটে কি উড়ে যাবে? কিউ কেটে যাবে, সিগমা কিউ গুলো উড়ে যাবে, পাইও উড়ে যাবে, তাই না? পাই উড়ে যাবে তো, তাহলে কিউ উড়ে যাবে, পাই উড়ে যাবে, উপরে থাকবে কত? 4 পাই উড়ে যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা লিখে ফেল না, কোনো সমস্যা নেই। কিউ বাই 4 পাই আর স্কয়ার ইন্টু 4 পাই ইন্টু 9R স্কয়ার বাই 27 কিউ লিখতে পারি। কিউ কে কেটে দিল, 4 পাই কেটে গেল, আর স্কয়ার কেটে গেল, তাই তো? 3 9 27 1:3 হচ্ছে 1:3। 27টা জলবিন্দু ছিল এবং সেই জলবিন্দুতে প্রতিটা জলবিন্দুতে একই পরিমাণ আধান আহিত আছে। 27টা জলবিন্দুতে একই পরিমাণ আধান আহিত আছে এবং সেই জলবিন্দুগুলো যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? ধরে নাও একটি জলবিন্দুর আধানের পরিমাণ ছিল কিউ, একটা জলবিন্দুর আধানের পরিমাণ ছিল, তাহলে 27টা জলবিন্দুর আধানের পরিমাণ কত হবে? 27 কিউ নাকি রে? প্রথম ক্ষেত্রে জলবিন্দু প্রথম ছোট যখন জলবিন্দু হচ্ছে তখন একটা জলবিন্দুর তলমাত্রিক ঘনত্ব কত? এইটা কিউ বাই 4 পাই আর স্কয়ার। একটা জলবিন্দু আধান কত? কিউ। এবার এই 27টা জলবিন্দু মিলিয়ে একটা বড় জলবিন্দু তৈরি করা হয়েছে। ধরে নাও সেই বড় জলবিন্দুর ব্যাসার্ধ আর, তাই না? তাহলে বড় জলবিন্দুর ব্যাসার্ধ আর, যিনি বড় জলবিন্দুর ক্ষেত্রে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব আয়তন। ঠিক তেমনই ছোট 27টা ছোট বিন্দুর
জলবিন্দুর 27টা ছোট জলবিন্দুর ক্ষেত্র 27 গুণিতক 27টা জলবিন্দুর আয়তনও কি হবে, এর সমান হবে। সেখান থেকে আমি কি বের করেছি, আর বড় আর এর মানটা বের করে নিয়েছি, বা বড় জলবিন্দুর যে ব্যাসার্ধ আর বের করে নিয়েছি, সেটা কি বেরিয়েছে ছোট জলবিন্দুর 3 গুণ। তারপর আমি বড় জলবিন্দুর এ বের করে নিয়েছি, তলমাত্রিক ঘনত্ব বের করেছি। তারপর দুটোকে অনুপাত করে দিয়েছি 1:3। ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক ছিল। এখন আমরা নতুন টপিক আজকে দিনের কুলম্বসের সূত্র বা কুলম্বস ল। কুলম্বস ল কি বলছে দেখো, শুরু কুলম্বস ল দেখো, আমাদের টপিক কুলম্বস ল। আমরা জানি কি দুটি সমজাতীয় আধান পরস্পরকে কি করে, রিপেল করে, তাই না, বা বিকর্ষণ করে, আর দুটি বিপরীতজাতীয় আধান পরস্পরকে অ্যাট্রাক্ট করে, তাই তো। একে বলা হচ্ছে স্থির তড়িৎ বল। কি বলবো আমরা, দুটো বিন্দু আধান তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা, মনে করো দুটো বিন্দু আধান আছে এরকম, দুটো বিন্দু আধান আছে এরকম, +Q1 আর আছে +Q2, +Q1 আধান আর একটা +Q2 আধান। এই দুটো পরস্পর কি করবে, তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটি বলছে দুটো আধান যে থাকবে, দুটো বিন্দু আধান ভাবতে হবে। কুলম্বের সূত্রে যে দুটো আধান কথা আমরা বলবো, সে দুটো আধানকে অবশ্যই কি হতে হবে, বিন্দু আধান হতে হবে। যদি বড় আধান হয় তাহলে তাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি হতে হবে। কি বলছি বুঝতে পারছো, কি বলছি বুঝতে পারছো। যদি দুটো বড় আধান, দেখো দুটো বড় বস্তুও বিন্দু হতে পারে, দুটো বড় বস্তুও বিন্দু হতে পারে। কখন হতে পারে, যখন তাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি, তাদের ব্যাসার্ধের তুলনায় তাদের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি, তখন সেই যেমন পৃথিবী আর সূর্য, মহাকর্ষ, দুটো কি, দুটো বিন্দু তো। মহাকর্ষ সূত্রে তোমরা পড়েছিলে কি, মহাকর্ষ সূত্র, যখন দুটি বস্তুর মধ্যে দূরত্বটা অনেক বেশি, তারা বড় বস্তু হলেও তাদেরকে আমরা ভাবি কি, বিন্দু বলে ভাবি। এখানেও তাই, দুটি বিন্দু আধান যদি থাকে, তারা পরস্পরকে বিকর্ষণ করতে পারে, আবার আকর্ষণ করতে পারে। এই বলকে বলা হচ্ছে স্থির তড়িৎ বল। কি বলা হচ্ছে একে, স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল একে বলা হচ্ছে স্থির তড়িৎ বল। এই স্থির তড়িৎ বল আকর্ষণ ধর্মী হতে পারে, আবার বিকর্ষণ ধর্মী হতে পারে। আকর্ষণ ধর্মী হতে পারে আর বিকর্ষণ ধর্মী হতে পারে। কিন্তু তোমরা মহাকর্ষ সূত্রে পড়েছিলে, মহাকর্ষ সূত্র ছিল তো, মহাকর্ষ বল কি ছিল, শুধুমাত্র আকর্ষণ ধর্মী, অ্যাট্রাকটিভ ফোর্স ছিল। এখানটা স্থির তড়িৎ বলটা আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী দু ধরনের হতে পারে, ঠিক আছে। বলছে দুটি বিন্দু আধান কি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুলম্বের সূত্র কি বলছে, 1 নম্বর পয়েন্ট লিখেছে। কুলম্বের সূত্র কি বলছে দেখো, দুটি যা যা লিখছি বলছি লেখো। হ্যাঁ, বলছে দুটি বিন্দু আধান তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর, অবশ্যই কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর, সরল রেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণও করতে পারে তো, বা বিকর্ষণ করে। কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করো এই দুটো বস্তু, এই দুটো আধান, নিচে একটু আঁকছি, কারা ভালো লাগবে তাহলে। দুটো আধান +Q1, এটা কি +Q2, দুটো আধান। হ্যাঁ, এরা কি করবে, তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর এ কে আকর্ষণ করবে, বিকর্ষণ করবে, এ কে বিকর্ষণ করবে। এরকম করবে না, এরকম করবে না, এরকম করবে না। এদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর এরকম বাঁকা করবে না, যে এই আধানটা একে এদিকে বল প্রয়োগ করবে না, এই আধানটা এদিকে করবে না,
তাদের কেন্দ্র সংযোগকারী যে রেখাটা পাচ্ছি এই রেখা বরাবর, হ্যাঁ, মানে কিউ আধান Q2 আধানটা Q1 কে এফ, এটা কি 1 নম্বর আধান দিলাম, এর নাম দিলাম কি 2 নম্বর আধান। এখানে Q1 এর উপর Q2 আধানটা Q1 এর উপর Q2টা এদিকে বল প্রয়োগ করবে, বিকর্ষণ বল প্রয়োগ করবে। এই যে বলটা দেখাচ্ছি আমি Q1 এর উপর বল কে দিচ্ছে, Q2 এর জন্য হচ্ছে। আবার এক্ষেত্রেও বলতে পারি আমরা Q1 আধানটা Q2 এর উপর আবার কি বল প্রয়োগ করছে, 2 1 দিচ্ছে। ডিউ টু 2 F on 1 ডিউ টু 2 F on 2 কার জন্য, ডিউ টু 1। ঠিক আছে, বলছে এই যে আকর্ষণ বল, এই যে বিকর্ষণ বা আকর্ষণ বলের মান নির্ভর করছে কার উপরে, লিখে গেল 2 নম্বর। বলছে আধান দুটির যে আধান দুটো আছে এখানটা, এই দুটো যে আধান আছে এদের গুণফলের সমানুপাতিক। এই যে বলটার মান মনে করো F12 দিলাম আমি, হ্যাঁ, বলছে এই দুটো বলের মান কি হবে বলতো, F12 সমান মাইনাস F21 হবে। হ্যাঁ, কেন এদের অভিমুখ ডাইরেকশন আলাদা, মান একই হবে কিন্তু এদের অভিমুখটা আলাদা, দেখতে পাচ্ছি আমরা অভিমুখটা আলাদা, তার জন্য মাইনাস হয়। বুঝতে পেরেছো তো, এদের মানটা একই। এখানে যদি F ধরি আমি তাহলে F12 মড যদি দিয়ে দিই তাহলে দুটো সমান হয়ে যাবে, মড দিলে কি হয় দুটো মান সমান, মান বোঝাবে। বলছে এখানটায় এই বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক, এই বলের মান স্থির তড়িৎ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক, এবং 3 নম্বরে এবং তাদের মধ্যে দূরত্ব কিছু একটা থাকবে, কত আর দূরত্ব, তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ইন্টারেস্টিং জিনিস, এই যে বল স্থির তড়িৎ বল, এই যে স্থির তড়িৎ বলটা মাধ্যমের উপর নির্ভর করে। এই স্থির তড়িৎ বল বা F12 যা খুশি বলবো, F12 21 যা খুশি, এই স্থির তড়িৎ বল আসলে এই বলটা আসলে কি, এই বলগুলো কি স্থির তড়িৎ বল। এই স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, মানে এই দুটো আধানের মাঝে কি, এই দুটো আধান কোন মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে আছে না জল মাধ্যমে আছে না অন্য কোনো তরল মাধ্যমে আছে বা অন্য কোনো কাঁচের মধ্যে আছে, তার উপর নির্ভর করবে। ঠিক আছে, স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে। এবারে আমরা যদি বলটার মান লিখতে যাই, অ্যাকচুয়াল ফর্মুলা লিখতে যাই, কেমন আসে বলতো, F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে, বা F সমান দিতে হয়, সমান চিহ্ন দিতে হয়, সমান চিহ্ন দিয়ে একটা কি দিতে হয়, ধ্রুবক দিতে হয় K, এখানে দিতে হয় K Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে, এই কেটা কি ধ্রুবক, কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, কুলম্বের সূত্রে ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক যা খুশি। বলছে এই ধ্রুবকের মান মাধ্যমের উপর নির্ভর করে, আধান দুটির মাঝে যে কি আধান আছে, মাধ্যম আছে তার উপর নির্ভর করবে। এই আধান দুটির মধ্যে যে আধান আছে তার উপর, যে মাধ্যম আছে তার উপর নির্ভর করবে, মাধ্যমের উপর নির্ভর করে। এই কে এর মান মাধ্যমের উপর নির্ভর করে, ধ্রুবকটার মান। অ্যাকচুয়াল সূত্র যে তোমাদের আছে এটা আমি করাবো। এই কে এর মান আছে একটা, কে এর মান হয় 4 পাই এপসাইলন। কি হয় 4 পাই এপসাইলন। এটা একটা ক্লাস নেবো আমি, একটা তড়িৎ ভেদ্যতা, মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এটা একটা ক্লাসে করাবো আমি, এর ভাগ আছে অনেক, ডিটেলসে শেখাবো। এটা তোমাদের এক্সট্রা ক্লাস নেবো আমি, একটা ক্লাসে এই এপসাইলন আর একটা আসবে এপসাইলন নট, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর একটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, সেগুলো নিয়ে পড়ানো হবে একটা ক্লাস জুড়ে। কে এর এসআই একক বের করো এখান থেকে, কে এর এসআই একক বের করো এখান থেকে, বের করো, করো সহজ, দেখ না আমি বের করে দিচ্ছি। কে এর এসআই একক, কে এর এসআই কি হবে, কে যদি এটা চলে আসবে এখানে, এখানে কি আছে নিউটন, এখানে নিউটন হবে, এফ আর স্কয়ার মানে মিটার স্কয়ার। হ্যাঁ, এটা নিচে আসবে, এটা Q1 Q2 নিচে আসবে, কুলম্ব ইনটু কুলম্ব পার কুলম্ব স্কয়ার। কুলম্ব স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা বাই থাকবে না, এটা নিচে আসবে, Q1 Q2 নিচে আসবে, তো Q1 এর আধানের কুলম্ব স্কয়ার, এরও কুলম্ব তার জন্য কুলম্ব স্কয়ার।
নিচে আসলে বাই হয়ে যাবে, এদের তো উপরে উঠবে, এটা তো উপরে উঠবে। এফ আর স্কয়ার বাই কে সমান কি হবে, এফ আর স্কয়ার বাই কিউ আর ইন্টু কিউ টু। বলছে এই কে এর মান আছে, শূন্যস্থানের মান, কে এর মান শূন্যস্থান, ব্যস্ত সম্পর্ক আবার বর্গসূত্র। বলছে কুলম্বের সূত্রটি ব্যস্ত বর্গসূত্র মেনে চলে, কুলম্বের সূত্রটা কি, কোন কুলম্বের সেই সূত্রটা ব্যস্ত বর্গসূত্র মেনে চলে, মহাকর্ষ সূত্র মেনে চলতো, দেখো মেনে চলতো না, মানে এফ, এখানে এফ সমানুপাতিক 1/r স্কয়ার, মানে দুটো আধানের মধ্যে যত দূরত্ব বাড়বে বলের পরিমাণ তত কি হবে, কমবে। যে দুটি আধানের মধ্যে যত দূরত্ব বাড়বে তাদের মধ্যে বল, স্থির তড়িৎ বলের মান কমবে, তাই না? বা দুটি আধানের মধ্যে দূরত্ব কমলে তাদের মধ্যে বলের পরিমাণ বাড়বে, বাড়বে তো। এই দুটো আধান যত কাছে থাকবে তত তারা তত আকর্ষণ বল বেশি হবে বা বিকর্ষণ বল বেশি হবে, যত দূরে যাবে তার দূরত্বের মান যত কমে যাবে। এদের গ্রাফ কেমন হতে পারে বলতো, এফ আর আর এর গ্রাফ, এফ আর আর এর গ্রাফ যদি আঁকার চেষ্টা করি আমি, এফ এদিকে থাকলো আর, কেমন হবে এফ আর আর এর গ্রাফ, মানে দূরত্ব কমবে, তাই তো, মানে আমাদের দূরত্ব বেশি, প্রথমে বল বেশি, দেখো এ কম, দূরত্ব কম, এদিকে কি বল, এদিকে দূরত্ব, মনে করো প্রথমে বল বেশি আছে, দূরত্ব কম, বল কমছি, দূরত্ব বাড়ছে, দেখো হ্যাঁ, প্রথমে মানে এখানে এই জায়গায় ছিল, দেখো দূরত্ব বল বেশি, উপরে যাচ্ছে মানে দূরত্ব বেশি, তার মানে কি কম, সরি দূরত্ব বেশি না, বল বেশি, সরি বল বেশি, স্থির তড়িৎ বলটা বেশি, কিন্তু দূরত্ব কি হবে, কম হবে, দেখো এই জন্য কাছাকাছি আছে, যেই আমি নিচের দিকে নামছি মানে কি দূরত্ব, বল কমছে, এবার বল কমছে দূরত্ব বাড়ছে, দেখো এটা হচ্ছে গ্রাফ, এফ আর আর এর মধ্যে গ্রাফ, নিচে নিচে করবে, যদি ভাবো নিচে নিচে করবে, এটা যদি ভাবো, লেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে, যদি ভাবো আরটা দ্বিগুণ করা হচ্ছে, আরটা কি করা হচ্ছে, দ্বিগুণ, তাহলে তাদের মধ্যে যে বলটা কি হবে বলতো, কত হয়ে যাবে, বলের মানটা কত হবে, বলের মান মানে এফ ড্যাশ, নতুন যে তার মধ্যে দূরত্ব দ্বিগুণ করলাম, তার মধ্যে নতুন বলটা সৃষ্টি হবে, এফ ড্যাশ, এফ বাই 4, এফ বাই 4 কমবে, মানে কমেছে, যদি দূরত্ব দ্বিগুণ করে দিই তার আগের বলের 1/4 অংশ হবে, বা 1/4 গুণ হবে, বা 4 গুণ কমবে বলতে পারো, 1/4 গুণ কমবে না, যদি 1/4 গুণ বলো 1/4 গুণ হবে, যদি কমবে বলো 4 গুণ কমবে। যদি আরটা দ্বিগুণ করা হয়, দেখো ডাইরেক্ট দেখো বসিয়ে দাও না, তার আগের বলের কত গুণ হবে, 1/4 গুণ হবে, 1/4 গুণ, যদি আরটাকে আমি হাফ করি, অর্ধেক করে কি হবে, এফ ড্যাশটা কি হবে, যে নতুন বলটা পাবো, দুটো আধানের মধ্যে যে নতুন বলটা পাবো আমরা 4 গুণ বাড়বে, 4f। এগুলো তোমাদের 7 8 আমি 7 7 বাচ্চাদের করেছি, 8 বাচ্চাদের এগুলো করে লাভ নেই, এখন পারবে না এগুলো। যদি দুটি বস্তুর ভর আমি বাড়িয়ে দিই দুগুণ করে, তাহলে বলের মান কিরকম বাড়বে বলো, যদি দুটি বস্তুর ভর বাড়িয়ে দিলাম, ভর না সরি, দুটি আধান দ্বিগুণ করে দিলাম, এটা Q1 থেকে করে দিলাম 2Q1, এটা করলাম 2Q2, তাহলে কত গুণ বাড়ছে, 4 গুণ বাড়বে, দুদিনে 4, খুব সহজ অঙ্ক এগুলো। দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে স্থির তড়িৎ বল আগের বলের 4 গুণ কমবে, যদি দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব অর্ধেক করে দিই তাহলে স্থির তড়িৎ বলের মান আগের যে স্থির তড়িৎ বল তার 4 গুণ হয়ে যাবে, এর মান কত, 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ভাবো সেই একই রকম ছবি আঁকছি, নাহলে একটা দুটোই ধরে নিলাম, কত এর মধ্যে প্লাস Q1 আছে, দুটো বিন্দু আধান ধরলাম, আটা বিন্দু ধরলাম, মাইনাস প্লাস, দুটোই প্লাস ধরলাম, হ্যাঁ দুটো আধানই প্লাস ধরলাম, ঠিক আছে। এরা কি করবে, কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর
এখানে বিকর্ষণ করবে, এখানে কি করবে, বিকর্ষণ হবে স্বাভাবিক। দুটো বিন্দু আধান, এটা Q1 আর Q2 দুটোই প্লাস। তাহলে Q1 এর উপর Q2 এদিকে কেন্দ্র সংযোগী সরলরেখা বরাবর F12 বল প্রয়োগ করলো। আর Q2 এর উপর Q1 কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর F21 স্থিতলিত বল প্রয়োগ করলো। এদের মধ্যে দূরত্ব কত, আর আর তাহলে আমি বের করার চেষ্টা করি F12 এর মান কি হবে। F12 বলের মান কি হয় একটু দেখেছি কে Q1 Q2 বাই আর। বলছি এটা নর্মাল মান হলো, এটা নর্মাল সূত্র, গাণিতিক রূপ হলো। হ্যাঁ, এটা নর্মাল রূপ, আমাকে ভেক্টর রূপ দেখাতে হবে। তাহলে ভাবো আমি কোন বলটার কথা ভেক্টর, এই কোন বলটা করছি এখন দেখো, Q1 এর উপর বল দেখছি, এটা কি F11 ডিউ টু 2, এটা 1 নম্বর আধান, একটা 2 নম্বর আধান, ঠিক আছে। তাহলে এই Q1 থেকে বা Q1 এর সাপেক্ষে Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর কত, Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর কি বলছি, Q2 থেকে Q1 এর অবস্থান ভেক্টর অন্য কালিতে দেখাই আমি। দেখো Q2 থেকে Q1 এর অবস্থান ভেক্টর, Q2 থেকে Q1 এর অবস্থান ভেক্টর কি হবে, এটা অবস্থান ভেক্টর বের করার সূত্র শিখেছিলাম তোমাদের, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। R2 এখানে হবে কি R2 মাইনাস R1। R2 মানে এখানে অবস্থান, আর বোঝাচ্ছে এখানটা, এটা ভাবো এটা x অক্ষ y অক্ষ, এই অবস্থানে আছে এখান থেকে এদিকে R2 মাইনাস R1, এর অবস্থান মনে করো R1, এটা R2, হ্যাঁ এরকম হয়তো, এর অবস্থান R1, এর অবস্থান R2। Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর R2 মাইনাস R1, R2 মাইনাস R1। Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর, কি উল্টো করে দিয়েছি, Q1 মাইনাস দ্বিতীয়টা মাইনাস এটা না, এদিকে এটা এদিকে করছি তো, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড মাইনাস দ্বিতীয় হয় না, সেকেন্ড মাইনাস দ্বিতীয় সাপেক্ষে Q1 এর অবস্থান, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা হয় Q1 মাইনাস R1 মাইনাস R2, মনে করো এর অবস্থান R1, দেখো 1 নম্বর বস্তু R1, এর 2 নম্বর বস্তু R2, তাহলে Q2 এর সাপেক্ষে R1 এর অবস্থান ভেক্টর হবে R1 মাইনাস R2 ভেক্টর, ঠিক আছে। তাহলে এটা এই বলের ক্ষেত্রে তো কেন এটা নিচে কেন, এই দিকটা নিচে কেন, আমি এই বলটার বের করছি না, এই জন্য এইদিকে যে অবস্থান ভেক্টরটা বা এর অবস্থান ভেক্টরটা বের করতে হবে আমাকে, এদিকে বল, এই জন্য এর অবস্থান ভেক্টর বের করছি, ঠিক আছে। এই দেখো এটা তো নরমাল ফর্ম, এর সঙ্গে একটা কি যোগ করতে হবে বলতো, ভেক্টর রূপ দেওয়ার জন্য এর সঙ্গে একটা কি যোগ করতে হবে আমাদের, একক ভেক্টর, একক অভিমুখ প্রকাশ করার জন্য একটা অভিমুখ দিতে হবে, একটা মান, একটা ধরো মান, এর সঙ্গে একটা ভেক্টর ফর্ম লিখতে গেলে কি হবে, এর সঙ্গে একটা কি থাকবে, অভিমুখ থাকবে। কার অভিমুখ হবে, এই ভেক্টর, এই অবস্থান ভেক্টরের অভিমুখ, এই কার, এই R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টরের ক্যাপ অভিমুখ, এর মধ্যে লিখতে আমরা এ ভেক্টরের অভিমুখ এ ক্যাপ, হয় না, এ ক্যাপের মান কত ছিল, কোন ভেক্টরের একক ভেক্টর সমান সেই ভেক্টরের মান বাই সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরের মান, মনে পড়ছে, এগুলো সহজ জিনিস, এগুলো ক্লিয়ার হয়েছে। তারপর দেখো F12 সমান, এইটাকে আমি অন্যভাবে রিপ্লেস করতে পারি, তাহলে এই ভেক্টরের এটার সঙ্গে তুলনা করো, এ ভেক্টরের অভিমুখ সমান একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর সমান এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, তাহলে এই ভেক্টরের এটা একক ভেক্টর তো, তাহলে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টরের অভিমুখ সমান, ঠিক আছে, সমান R1 মাইনাস R2 ভেক্টর বাই R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টরের মোট, লিখতে পারি না, এইরকম কন্ডিশন তো, এটা হচ্ছে ইউনিট ভেক্টর, এটা হচ্ছে ইউনিট ভেক্টর R1, এর অবস্থান, এটা এর ইউনিট ভেক্টর
অবস্থান ভেক্টর বা বোঝাচ্ছে। তাহলে আমি এই জায়গায় কোনটা বসাবো? কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এই জায়গায় বসিয়ে দাও কোনটা? এটা R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর বাই মড দিয়ে দিচ্ছি, মানে একটা মান বোঝাচ্ছে, ঠিক আছে? মড দিয়ে দিচ্ছি, এখানে মড দিতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো মান বোঝাচ্ছে এগুলো। আচ্ছা বলতো R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, তাহলে এটা কোনটা বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি এই আরই বোঝাচ্ছে তো, আরই তো, আরই না এটা? হ্যাঁ, R1 ভেক্টর মাইনাস আরই ভেক্টর আপনার আরই বোঝাচ্ছে এখানটা। তাহলে আমি এখানটায় কি হতে পারি, ভালো জিনিস দেখ, এই আর ভেক্টরের জায়গায় কি লিখতে পারি? এটা লিখতে পারি তো, হ্যাঁ? আর ভেক্টর জায়গায় এইটা তো মানে আর ভেক্টর মানে আর স্কয়ার মান কি কে Q1 Q2 বাই এই জায়গাটা লিখবো, কি লিখবো? এটা একই তো জিনিস, একই তো জিনিস, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, তার মড এটা মড মান লিখতে পারো, এটা স্কয়ারটা কিউব, এই তো কিউব, এখানে অলরেডি স্কয়ার আছে একটা, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। এটা F21 বের করো, F21 বের করে যা, F21 ভেক্টর, আমাদের তার প্রমাণ পড়বে না, প্রমাণ পড়বে না, তোদের বইতে অন্যরকম আছে। এটাকে ধরেছে আর ভেক্টর, এটা ধরেছে আর, Q2 সাথে Q1 এর অবস্থান ভেক্টর আর ধরেছে, এটা ধরেছে মাইনাস আর, ঠিক আছে? একই ব্যাপার, কেন আমি সূত্রে সাহায্য করবো, মেন সূত্রে করবো। তারপর এদিকে দেখো, যদি এটা ভাবি আমি, এবার কোনটা বের করছে? এইটা কোনটা বের করছে? এই বলটার মান কি হবে? সেই সেম সূত্র হবে, কে Q1 Q2 বাই আর স্কয়ার এর মড, হ্যাঁ? আর স্কয়ার মান তো এটা। তাহলে এর অবস্থান, এর অবস্থান কত হয়, কোথায় এর অবস্থান? এবার Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর কত হবে? এটা দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, নাকি রে? হ্যাঁ, এবার Q2 এর অবস্থান ভেক্টর হচ্ছে Q2 এর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? Q1 এর সাপেক্ষে। Q2 এর অবস্থান ভেক্টর Q1 এর সাপেক্ষে হচ্ছে, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, বসিয়ে দাও এখানে। এটা হচ্ছে অবস্থান ভেক্টর কার? এর। এটা হচ্ছে এর অবস্থান ভেক্টর কার? Q2 এর। কোনটা? এটা Q2 এর অবস্থান ভেক্টর কোনটা? এটা। এই ভেক্টরের কি লাগবে? ইউনিট ভেক্টর লাগবে। এই ভেক্টরের কি লাগবে? ইউনিট ভেক্টর লাগবে, তাই তো? মানে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার ইউনিট ভেক্টর লাগবে। আর সেই একই জায়গায় একই রকম সূত্র করে বসিয়ে দাও আর কি, একই তো বিষয়। বুঝতে পারছো না কি হচ্ছে? সমান কে ইন্টু Q1 Q2 বাই, এখানে তুমি পরে লিখছি, পরের লাইনে করছি আমি, হ্যাঁ? এটা এই জায়গায় লিখবো কত, এই জায়গায় কত লিখবো? এই ইউনিট ভেক্টর, এর ইউনিট ভেক্টরের মান কত হবে? এরকম সূত্র নিয়ে চলে আসো, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর বাই এই দুটো ভেক্টরের মড মান, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টরের মড মান হবে, তাই না? বা F21 ভেক্টর সমান হবে, এখানে সেই বসাবো, আবার এটা কিউব হয়ে যাবে, নিচে কিউব হয়ে যাবে। আবার R2 মাইনাস R1 ভেক্টর মানেই কি? আর যাই বলো, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর বা R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর সবই তো কার সমান? আর এর সমান। তাহলে কে না, বুঝতে পারছিস না ভাই? Q2 বাই এই জায়গায় করলে হবে কত? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার কি কিউব হয়ে যাবে, তার কি হবে তো ইনটু কি এসে হবে এখানটা, এটা পড়ে থাকবে শুধু R2 ভেক্টর মাইনাস R1, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। তড়িৎ বল, সেই তড়িৎ বলের সঙ্গে মহাকর্ষ বলের কি সাদৃশ্য, কি বৈসাদৃশ্য, এগুলো দেখবো আমরা এবার, তারপর অঙ্ক করবো। স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে তুলনা করছি আমি। এখন আমাদের টপিক কি? স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে তুলনা। আগে আমরা সাদৃশ্য করছিলাম, কি করছিলাম? এই দুটো বলের সাদৃশ্য বলছে, দুটো বলই স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বল দুটোই কি ইনভার্স স্কয়ার ল মেনে চলে বা ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে। মহাকর্ষ সূত্র কি ছিল? F সমান G m1 * m2 / r স্কয়ার। আর একটু আগে কি করলাম? কুলম্বের সূত্র কি করলাম? K Q1 Q2 / r স্কয়ার। দেখো দুটো কি করছে? ব্যস্ত বর্গ সূত্র মেনে চলছে, আর দুটো কি কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। এই দুটো বল দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভর করে না,
এই দুটো বল, স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বল, দুটোই কি সংরক্ষী বল, মানে কনজারভেটিভ ফোর্স। মানে এই দুটো বল দ্বারা কৃতকার্য কখনো পথের উপর নির্ভর করে না। দুই বলই শূন্যস্থানে ক্রিয়া করে, দুই বলই সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বল। স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বল দুটোই কি কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স। এগুলো হলো সাদৃশ্য। পার্থক্য বা বৈসাদৃশ্য কি? বলছে স্থির তড়িৎ বলের মান অনেকটা বেশি হয়, স্থির তড়িৎ বলের মান অনেকটা বেশি, আর মহাকর্ষ বল দুর্বল প্রকৃতির হয়। কারণ কি? মহাকর্ষ সূত্রে এই জি এর মানটা কত? 6.67 ইন্টু 10 মাইনাস 27, অনেক কম, অনেক কম। মাইনাস 27 এখানে যদি গুণ হয় আলটিমেট বলের মানটা অনেক কম পাবো। কে এর মান কত হয়? 9 ইন্টু 10⁹, মানে অনেক বেশি, অনেক গুণ বেশি। বলছে স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ দুই ধরনের হয়, আকর্ষণ ধর্মী হয় আর বিকর্ষণ ধর্মী হয়। কারণ প্লাস আধান দুটো সমজাতীয় আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। দুটি বিপর্যতীয় আধান পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই জন্য স্থির তড়িৎ বল আকর্ষণ ধর্মী, বিকর্ষণ ধর্মী দুটো হয়। মহাকর্ষ বল কি হয়? শুধুমাত্র আকর্ষণ ধর্মী। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর আকর্ষণ করে। বলছে স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, কারণ কেটা মাধ্যমের উপর নির্ভর করে, কে এর মানটা। এফজি বা মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না, কারণ জি এর মান সমস্ত মাধ্যমে একই, সমস্ত মাধ্যমে একই। এই জন্য জি কে ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয়, কে কে ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয় না। আবার বললাম কি কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি জিনিস? বলছে কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র বিস্তৃত আধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বলছে কুলম্বের সূত্র প্রযোজ্য হতে হলে, কুলম্বের সূত্র প্রযোজ্য হতে হলে দুটি আধানকে স্থির থাকতে হবে, নাহলে প্রযোজ্য হবে না। তবে একটি আধান স্থির এবং অপর আধান গতিশীল হলেও এই সূত্র প্রযোজ্য হয়, এই সূত্র প্রযোজ্য হয়। উপরিপাতের নীতি দেখো, মনে করো দুটো আধান Q1 আর Q2 এখানে আছে, দুটো আধান আছে একসাথে। তাহলে তাহলে কি করবে ভাবো, Q2 এর উপর মোট বল কত? Q2 এর উপর মোট বল on 2, মনে করো, হ্যাঁ on 2 লিখলাম আমি। Q2 দুটো আধান আছে এরকম, Q1 আর Q2। ভাবো Q2 এর উপর মোট স্থির তড়িৎ বল কত হবে? স্থির তড়িৎ বল on 2 সেকেন্ড আধানে, এটা 1 নম্বর আধান, 2 নম্বর আধান, কি হবে? যেমন লিখি তেমন। হ্যাঁ, এবার ভাবো তিনটে আধান আছে, এবার Q1 আছে, Q2 আছে আর Q3 আছে। Q3 এর উপর সূত্র পড়বে না, Q3 এর উপর মোট স্থির তড়িৎ বল কত হবে? Q3 এর উপর মোট বল, Q3 on 3 দিলাম, হ্যাঁ, উপর মোট বল কত হবে? এই 3 এর উপর এই আধানটার উপর দুটো আধান আছে, আরো দুটো আধান আছে। তাহলে এই Q3 এর উপর মোট বল, মোট স্থির তড়িৎ বল কত হবে? এও দেবে আধান, এর উপরে বল প্রয়োগ করবে, এরও বল প্রয়োগ হবে, মানে F on 3 due to 1 প্লাস F on 3 due to 2, যত থাকবে এরকম যোগ হয়ে যাবে, মানে ভেক্টর যোগ, বলগুলির ভেক্টর যোগ করতে হবে, শুধু বলগুলির ভেক্টর যোগ করতে হবে। বলছে বহু সংখ্যক যখন আধান থাকবে, কি থাকবে? অনেকগুলো যখন আধান থাকবে তখন যে কোনো একটি আধানের উপর মোট বল, যে কোনো একটি আধানের উপর মোট স্থির তড়িৎ বল, যখন অনেকগুলো আধান আছে, বহু সংখ্যক আধান আছে, তখন সেই আধানগুলির মধ্যে যে কোনো একটির উপর মোট স্থির তড়িৎ বল বাকি আধানগুলি দ্বারা ওই আধানের উপর মোট ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের ভেক্টর যোগ। ক্রিয়াশীল কি বললাম? ওই আধানের উপর বাকি আধানগুলির ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের ভেক্টর যোগের সমান। কি বলছি? আমার বইতে কি লেখা আছে? বহু সংখ্যক আধানের সমবায়ের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল অন্য আধানগুলি দ্বারা পৃথক ভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল। একই ব্যাপার। কি বলছি বুঝতে পেরেছো? বলছে যখন অনেকগুলো আধান থাকবে, এখানে 3টে আধান, 4টে আধান হতে পারে, 4টে আধান, 5টে আধান হতে পারে, তার মধ্যে যে কোনো একটার উপর মোট ক্রিয়াশীল স্থির তড়িৎ বল, মোট ক্রিয়াশীল স্থির তড়িৎ বল, এখানে আমি ধরছি কার উপর, এর উপরে বের করতে পারো তুমি, কোনো সমস্যা নেই, এর উপরও বের করতে পারো তুমি মোট ক্রিয়াশীল স্থির তড়িৎ বল, কোনো সমস্যা নেই।
সবগুলোর যে কোনো ক্ষেত্রে তুমি মোট ক্রিয়াশীল বল বের করতে পারো। কি হবে, অন্য যে দুটো যে আধান আছে তাদের দ্বারা ওই আধানের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর যোগ। তারা বলতে পারো বাকি আধানগুলো ওই আধানের উপর পৃথক পৃথক ভাবে যে বল প্রয়োগ করছে তাদের যোগফল। এফ নেট অন এন এর উপর, এন কিউ এন এর উপর এরকম অনেক আধান আছে, এন সংখ্যক আধান আছে, Q1 Q2 Q3 এন সংখ্যক আধান আছে এরকম। এবার বলছি যে Qn টা আছে, লাস্টেরটা ভাবলাম, হ্যাঁ Qn যে আছে আধানটা তার উপর মোট বল, মোট স্থির তড়িৎ বল সমান হবে কি N1 n এর উপর 1 নম্বর দ্বারা প্রযুক্ত বল, প্রযুক্ত স্থির তড়িৎ বলের যোগফল, n এর উপর 2 নম্বর দ্বারা বল প্লাস, আবার দেখো n এর উপর n-1, এর আগে তো n-1 বলে একটা আধান আছে, তার উপর সেটাও বল, ডট ডট দিয়ে লিখতে হবে, সরি ডট ডট দিয়ে এখানে লিখতে হবে, লাস্টে লিখতে হবে ডট ডট দিয়ে প্লাস f n n-1। এটা হচ্ছে তোমার কি সূত্র, সুপার প্রিন্সিপাল অফ সুপারপজিশন। যে অনেকগুলো আধান থাকলে, অনেকগুলো আধানের সমবায় থাকলে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট স্থির তড়িৎ বল বাকি আধানগুলি দ্বারা ওই আধানের উপর পৃথক পৃথক ভাবে ক্রিয়াশীল বলের ভেক্টর যোগের সমান, ভেক্টর যোগের সমান। কিউ কে, একটি আধান কিউ কে, অঙ্ক নম্বর ফার্স্ট অঙ্ক আজকের বা থার্ড ফোর্থ কিছু একটা হবে, একটি আধান কিউ কে দুটি অংশে বিভক্ত করা হলো এবং তাদেরকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হলে তাদের মধ্যে যে স্থির তড়িৎ বল পাওয়া যায় সেটা সর্বোচ্চ হয়, তাদের মধ্যে যে স্থির তড়িৎ বল পাওয়া যায় সেটা সর্বোচ্চ হয়। তাহলে প্রতিটি অংশের আধানের মান কত, যে দুটো অংশ ভাগ করেছি আমরা, একটা আধান ছিল কিউ, তাকে দুটো অংশ ভাগ করেছি এবং তাদেরকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখার ফলে তাদের মধ্যে যে স্থির তড়িৎ বলটা পেয়েছি আমরা সেটা ম্যাক্সিমাম হয়েছে। তাহলে সেই যে দুটো অংশ ভাগ করেছি তাদের মান কত, ধরে নাও একটা অংশ এক্স, একটা অংশ কত হবে কিউ আধান, তো একটা যদি এক্স, একটা অংশ যদি এক্স হয় কিউ আধান, একটা অংশ এক্স আর একটা অংশ কত হবে কিউ মাইনাস এক্স। এই আধানকে কিউ আধান, আধানটা কত ছিল কিউ, ভাগ করেছে দুটো অংশ, কি ভেঙে দিয়েছে, বাই করেনি, যে কোনো অংশে ভেঙেছে, হাফও করেনি, দুটো অংশে এমন দুটো অংশে ভাগ হয়েছে, ঠিক আছে, অর্ধেক করেনি, এমনি বিভক্ত করে দিয়েছে। যদি একটা অংশ এক্স হয় একটা অংশ কি হবে কিউ মাইনাস এক্স, কিছু একটা দূরত্বে আছে, আর দূরত্ব লাগবে না কাজে, ঠিক আছে, দূরত্বে আছে। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে বের করে গেল। ক্রিয়াশীল বলের সূত্র কি জানি আমরা, এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, এফ সমান কে ইন্টু এক্স ইন্টু কিউ মাইনাস এক্স বাই আর স্কয়ার। বলছে এই বলের মান কি হচ্ছে এখন সর্বোচ্চ হচ্ছে, যে বলটা পাচ্ছে এই বলটার মান সর্বোচ্চ, বলের মানটা সর্বোচ্চ। তাহলে এখানটায় সর্বোচ্চ মান হলে আমরা একবার 11 শিখেছিলাম, ওই চ্যাপ্টারটা মনে হচ্ছে কার্যক্ষমতা শক্তিতে মনে হয়, কার্যক্ষমতা শক্তিতে মনে হচ্ছে শেখাচ্ছিলাম যে সর্বোচ্চ মান কখন পাওয়া যায়, যখন dy বাই dx করা হয়, যখন dy বাই dx শূন্য হয়, হ্যাঁ যখন dy বাই dx 0 হয় তখন তাদের মান কি, y এর মানটা কি হয় ম্যাক্সিমাম পাওয়া যায়, তাই না, y এর মানটা ম্যাক্সিমাম হয়। মানে এখানটায় dy বাই dx যদি শূন্য হয় তখন মান y এর মান সর্বোচ্চ হয়। তাহলে এখানটা f কে কি করতে হবে, df বাই dx করতে হবে, শূন্য করতে হবে, মানে df বাই dx এখানে কি হবে শূন্য হবে, সর্বোচ্চ মান পাওয়া গেছে মানে কি df বাই dx শূন্য হবে, ঠিক আছে। করো এটা, করে ফেলো, এটা করা যাক, df বাই dx করা যাক, বা কে তো ধ্রুবক, x এর সাপেক্ষে করছি, তো দেখো এইসব ডিফারেন্সিয়েশন না ডাইরেক্ট করতে যাবে না, ভেঙে ভেঙে করার চেষ্টা করবে। বলছে এখানটায় স্থির তড়িৎ বলের মান সর্বোচ্চ হবে, স্থির তড়িৎ বলের মান সর্বোচ্চ হবে, এর মানে হয় df বাই dx এর মান কত শূন্য হবে, df বাই dx শূন্য হবে। এগুলো তোমাদের পূর্ণ কনসেপ্ট, 11 এর কনসেপ্ট।